ক্লাসে আমরা বেসিক্যালি নিউমেরিক্যাল প্রবলেমসগুলো নিয়ে ডিসকাস করেছিলাম। তো আজকের কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের আজকের ক্লাসে আমরা লা সাতেলিয়ার প্রিন্সিপাল, যেটা আমাদের কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বা রাসায়নিক সাম্যাবস্থা চ্যাপ্টারের খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট এবং খুব সহজ, খুব ইন্টারেস্টিং একটা পার্ট, লা সাতেলিয়ার প্রিন্সিপাল। সেই লা সাতেলিয়ার প্রিন্সিপালটা ডিসকাস করব এবং সেই লা সাতেলিয়ার প্রিন্সিপালের ডিসকাশন রিলেটেড যে সমস্ত চেঞ্জেসগুলো আমাদের কোনো একটা পার্টিকুলার কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে করতে হয়, সেই পার্টিকুলার চেঞ্জগুলোকে আমরা করব এবং সেই চেঞ্জগুলো কিভাবে আমাদের একটা রিয়াকশনকে এফেক্ট করে সেই এফেক্টগুলো আমরা অবজার্ভ করব। ওকে, তো দেখো সবার প্রথম আমাদের এটা লা সাতেলিয়ার প্রিন্সিপালের ক্লাস। দেখো আমরা কি বলছি। সবার প্রথম আমাদের লা সাতেলিয়ার প্রিন্সিপালের যেটা কথা বা লা সাতেলিয়ার প্রিন্সিপালের যে মানে প্রিন্সিপালটা যেটা, সেটা হচ্ছে কোনো একটা কেমিক্যাল রিয়াকশন যখন ইকুইলিব্রিয়ামে আছে সেই অবস্থায়, অর্থাৎ ধরো মনে করো আমি একটা কেমিক্যাল রিয়াকশন কনসিডার করছি, সে মনে করো A প্লাস বি ইন্টু গিভস সি প্লাস ডি। তাহলে এক্ষেত্রে আমাদের এই যে A প্লাস বি, এই A প্লাস বি হচ্ছে রিয়াক্ট্যান্ট অর্থাৎ বিক্রিয়ক, এবং এই যে আমাদের C প্লাস ডি, এই C প্লাস ডি হচ্ছে আমাদের প্রোডাক্ট অর্থাৎ বিক্রিয়াজাত। তাহলে লা সাতেলিয়ার প্রিন্সিপাল বলছে যখন বা যদি কোনো আমরা এইরকম একটা কেমিক্যাল রিয়াকশন কনসিডার করি এবং এই কেমিক্যাল রিয়াকশনটা যদি ইকুইলিব্রিয়ামে থাকে অর্থাৎ সাম্যাবস্থায় থাকে, তাহলে সেক্ষেত্রে এই রিয়াকশনটা এই যে মনে করো ইকুইলিব্রিয়ামে রয়েছে, তাহলে ইকুইলিব্রিয়ামে থাকা মানে ডেফিনেটলি এই পার্টিকুলার ক্ষেত্রে একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে, একটা নির্দিষ্ট প্রেশার আছে, একটা নির্দিষ্ট ভলিউম আছে, তাই তো? তাহলে লা সাতেলিয়ার প্রিন্সিপাল বলছে যে যখন কোনো একটা কেমিক্যাল রিয়াকশন ইকুইলিব্রিয়ামে আছে সেই অবস্থায় ওই রিয়াকশনটার যে সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম, সেই ইকুইলিব্রিয়ামটাকে যারা কন্ট্রোল করছে অথবা ইকুইলিব্রিয়ামটাকে যারা নিয়ন্ত্রণ করছে, সেই নিয়ন্ত্রণকারী শর্তগুলো কোনগুলো? সেই শর্ত সেগুলো হচ্ছে টেম্পারেচার, প্রেশার, ভলিউম। কারণ কোনো একটা রিয়াকশন যখন ইকুইলিব্রিয়ামে আছে ডেফিনেটলি সেই রিয়াকশনটা একটা নির্দিষ্ট চাপ, নির্দিষ্ট উষ্ণতা, নির্দিষ্ট আয়তন এইগুলো মেনটেন করে আছে। তুমি এইগুলোর মধ্যে কোনো একটার যদি পরিবর্তন করো সেই মুহূর্তেই কিন্তু আমাদের কেমিক্যাল রিয়াকশনটার ইকুইলিব্রিয়ামটা ডিস্টার্ব হয়ে যাবে এবং কেমিক্যাল রিয়াকশনটা কিন্তু আর ইকুইলিব্রিয়ামে থাকবে না। তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি যে কোনো একটা মানে লা সাতেলিয়ার যেটা বলছেন যে কোনো একটা রিয়াকশন যখন ইকুইলিব্রিয়ামে আছে সেই অবস্থায় যদি ওই রিয়াকশনটার ইকুইলিব্রিয়ামকে কন্ট্রোলিং ফ্যাক্টরগুলো বা সাম্যাবস্থাকে নিয়ন্ত্রণকারী শর্তগুলো মানে উষ্ণতা, চাপ, তাপ বা আয়তন বা বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব, এই সমস্তগুলোর কোনোটার যদি আমরা পরিবর্তন করি তাহলে রিয়াকশনটা আর ইকুইলিব্রিয়ামে থাকবে না, ইকুইলিব্রিয়ামটা নষ্ট হয়ে যাবে। তখন রিয়াকশনটা কি করবে? নিজেকে এমনভাবে মানে রিবিল্ড করবে, নিজেকে এমনভাবে আবার ঘটানোর চেষ্টা করবে যাতে করে সাম্যাবস্থাটা আবার তৈরি হয়। অর্থাৎ কোনো একটা কেমিক্যাল রিয়াকশন ইকুইলিব্রিয়ামে ছিল, তুমি টেম্পারেচার, প্রেশার, ভলিউম কোনো একটা চেঞ্জ করে ইকুইলিব্রিয়ামটাকে ডিস্টার্ব করে দিয়েছো। এবার রিয়াকশনটা কি করবে? সেই ডিস্টারবেন্সটাকে মিনিমাইজ করবে। মানে তুমি যে রিয়াকশনটা যতটা ক্ষতি করেছো ও রিয়াকশনটা নিজেই সম্মুখ বা বিপরীতমুখী বিক্রিয়াকে ঘটিয়ে নিয়ে সেই ডিস্টারবেন্সটা বা সেই ক্ষতিটাকে আবার পূরণ করবে। ওকে, অর্থাৎ যে সাম্যাবস্থাটা তুমি নষ্ট করে দিলে, উষ্ণতা, চাপ, তাপ এই সমস্তগুলোর পরিবর্তন করে রিয়াকশনটা কি করবে? সেই সাম্যাবস্থাটাকে আবার ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করবে। ওকে, তাহলে এটাই হলো কিন্তু আমাদের লা সাতেলিয়ার প্রিন্সিপাল। সাম্যাবস্থায় আছে এরূপ কোনো বিক্রিয়া নিয়ন্ত্রণকারী শর্তগুলো অর্থাৎ উষ্ণতা, চাপ, আয়তন এইগুলোর কোনো একটার যদি আমরা পরিবর্তন করি তাহলে বিক্রিয়াটা নিজেকে এমনভাবে পুনর্বিন্যস্ত করার চেষ্টা করে যাতে করে ওই সাম্যাবস্থাটা, আগের সাম্যাবস্থাটা যেটা নষ্ট হয়ে গেছে সেটা পুনরায় ফিরে আসে। ক্লিয়ার? নেক্সট দেখো, এবার আমরা ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা এফেক্ট দেখব। দেখো তাহলে প্রথম যে এফেক্টটা আমরা দেখব, নাম্বার 1, অ্যাডিশন
অফ রিঅ্যাক্ট্যান্ট, অর্থাৎ বিক্রিয়ার সাম্যাবস্থায় বিক্রিয়ক যোগ করার প্রভাব। বিক্রিয়ার সাম্যাবস্থায় বিক্রিয়ক যোগ করার প্রভাব, তার মানে একটা রিঅ্যাকশন অলরেডি সাম্যাবস্থায় আছে, তুমি কি করছো, বিক্রিয়াটা সাম্যাবস্থায় থাকাকালীন সেই বিক্রিয়ার মধ্যে তুমি কিছু পরিমাণ রিঅ্যাকট্যান্ট বা বিক্রিয়ক যোগ করছো। তাহলে চলো দেখে নেওয়া যাক। আমরা ওয়ান সেকেন্ড কনসিডার করবো একটা কেমিক্যাল রিঅ্যাকশন। ধরো মনে করো আমি এই রিঅ্যাকশনটাকে কনসিডার করছি A প্লাস বি, সেখান থেকে হচ্ছে আমাদের C প্লাস ডি। তাহলে এই রিঅ্যাকশনটা যদি সাম্যাবস্থায় থাকে তাহলে এই নির্দিষ্ট বিক্রিয়াটার ক্ষেত্রে আমি Kc ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, কনসেন্ট্রেশন অফ C ইনটু কনসেন্ট্রেশন অফ D বাই কনসেন্ট্রেশন অফ A ইনটু কনসেন্ট্রেশন অফ B, যেটা আমরা আগের দিন পড়ে নিয়েছি যে এই পার্টিকুলার রিঅ্যাকশনটা যদি সাম্যাবস্থায় থাকে তাহলে আমরা Kc ইকুয়াল টু লিখতে পারবো কনসেন্ট্রেশন অফ প্রোডাক্টস বাই কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকট্যান্টস। ক্লিয়ার? এবার মনে করো আমি একটা জিনিস করছি, এইগুলোকে সব সাফিক্সে আমি একটা ইকিউ করে অ্যাড করছি। আমার কারণ আছে, আমি এখনই বলবো তোমাদের কেন কারণটা। এই যে মনে করো কনসেন্ট্রেশন অফ সি সাফিক্সে ইকিউ, অর্থাৎ এই কনসেন্ট্রেশন অফ সি সাফিক্সে ইকিউ মানে এটা হচ্ছে সাম্যাবস্থায় সি এর গাঢ়ত্ব। ঠিক সিমিলারলি এই যে মনে করো কনসেন্ট্রেশন অফ ডি সাফিক্সে ইকিউ, দ্যাট মিন্স সাম্যাবস্থায় ডি এর গাঢ়ত্ব। কনসেন্ট্রেশন অফ এ সাফিক্সে ইকিউ মানে সাম্যাবস্থায় এ এর গাঢ়ত্ব, ঠিক সিমিলারলি সাম্যাবস্থায় বি এর গাঢ়ত্ব। এবার তুমি কি করলে, এবার তুমি বাইরে থেকে এই বিক্রিয়াটার মধ্যে কিছু পরিমাণে এ যোগ করলে, অর্থাৎ রিঅ্যাকট্যান্ট। তাহলে দেখো এতক্ষণ আমার এইদিকে এ আর বি এর পরিমাণ, সি আর ডি এর পরিমাণ যখন সাম্যাবস্থায় আছে একটা নির্দিষ্ট পরিমাণ আছে, অর্থাৎ যখন ইকুইলিব্রিয়ামে আছে একটা ডেফিনাইট অ্যামাউন্টে আছে। এবার যে মুহূর্তে তুমি বাইরে থেকে কিছুটা এ অ্যাড করে দিলে সিস্টেমের মধ্যে, তখন কি হলো, তোমার ইকুইলিব্রিয়ামটা ডিস্টার্ব হয়ে গেল, সাম্যাবস্থাটা নষ্ট হয়ে গেল। এবং আমি তোমাদের বলেছিলাম যে কোনো একটা রিঅ্যাকশন যখন সাম্যাবস্থায় থাকে না, কোনো একটা রিঅ্যাকশন যখন সাম্যাবস্থা থেকে সরে গেছে, সেই অবস্থায় প্রোডাক্টের কনসেন্ট্রেশন আর রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশনের যে রেশিও, যে অনুপাত, সেই অনুপাতটাকে আমরা বলি হচ্ছে বিক্রিয়ার কোশেন্ট অথবা রিঅ্যাকশন কোশেন্ট। ঠিক আছে? তাহলে যখন তুমি এ অ্যাড করেছো, আমি এটা রেড দিয়ে লিখছি, সেক্ষেত্রে তুমি লিখতে পারছো QC is equal to concentration of C into concentration of D by concentration of A into concentration of B। তাহলে এই যে মনে করো বিষয়টা তুমি যে লিখলে, তাহলে এক্ষেত্রে আমরা কি দেখলাম যে এর গাঢ়ত্বটা পরিবর্তন হয়ে গেল, কারণ তুমি বাইরে থেকে এ অ্যাড করেছো। এবার যে মুহূর্তে তোমার এর গাঢ়ত্ব অ্যাড করে দিয়েছো, মানে এটা তুমি বাইরে থেকে অ্যাড করে দিয়েছো, সেক্ষেত্রে সাম্যাবস্থাটা ভেঙে গেছে। এবং আমাদের সাম্যাবস্থায় এর গাঢ়ত্ব ছিল AAQ, এখন এর গাঢ়ত্ব হয়ে গেছে এইটা। তাহলে দেখো তুমি তো এটা লিখতেই পারো যে কনসেন্ট্রেশন অফ AAQ মানে AEQ লেস দ্যান কনসেন্ট্রেশন অফ A। কেন বলো তো? কারণ তোমার সাম্যাবস্থায় এর একটা গাঢ়ত্ব ছিল, এবার বাইরে থেকে তুমি আরো এ অ্যাড করার ফলে গাঢ়ত্ব কত হয়েছে, এইটা হয়েছে। তার মানে এই যে এর গাঢ়ত্বটা, এই গাঢ়ত্বটা ডেফিনেটলি আমার এটার থেকে বেশি। ক্লিয়ার? কারণ আবার বলছি, রিপিট করছি, সাম্যাবস্থায় আগে আমার কনসেন্ট্রেশন অফ এ সাফিক্সে ইকিউ, এই গাঢ়ত্বটা আমার সাম্যাবস্থায় ছিল অলরেডি। এবার তুমি কি করেছো, বাইরে থেকে কিছু পরিমাণ এ আরো অ্যাড করেছো। যে মুহূর্তে তুমি বাইরে থেকে কিছু পরিমাণ এ আরো অ্যাড করলে, তখন গাঢ়ত্বটা পরিবর্তিত হয়ে কি হয়ে গেল, কনসেন্ট্রেশন অফ এ হয়ে গেল, তাই তো? তাহলে তুমি একটা জিনিস খুব পরিষ্কার করে দেখো, এখন আমাদের এর যে গাঢ়ত্ব সেটা ডেফিনেটলি এর থেকে বড় হবে। তাহলে সুতরাং আমি এটা লিখতে পারি। তাহলে দেখো তো আমি এইটা বলতে পারবো কিনা যে সুতরাং আমার Kc is greater than QC, Kc is greater than QC, তাই তো? দেখো তাহলে Kc যদি আমার QC এর থেকে বড় হয়ে যায়, এবার তোমরা বলতে পারো যে Kcটা QC এর থেকে কি করে বড় হলো। দেখো আমি যদি শুধুমাত্র হর অর্থাৎ ডিনোমিনেটরের রেসপেক্টে দেখি, আমি বাকিগুলোকে কনস্ট্যান্ট ধরছি, বাকিগুলো মনে করো আমার কিছু চেঞ্জ হয়নি, বাকিগুলো আনচেঞ্জড আছে।
সেই অবস্থায় আমি যদি এক্সপ্লেন করার চেষ্টা করি, আমার এখানে যেটা ছিল ডিনোমিনেটর সেটা হলো এ ই কিউ, এখানে আমার যেটা ডিনোমিনেটর সেটা হলো আমার এ। তাহলে আমি এইমাত্র বলেছি যে এই কনসেন্ট্রেশন অফ এটা বড়, অর্থাৎ এই ফ্র্যাকশনটার ক্ষেত্রে ডিনোমিনেটর বা হরের মানটা বড়। তাহলে হর বড় হলে ফ্র্যাকশনের মান কি হয়, ভগ্নাংশের মান কি হয়, ছোট হয়ে যায়। যেহেতু আমার কনসেন্ট্রেশন অফ এ ইজ গ্রেটার দ্যান কনসেন্ট্রেশন অফ এ কিউ, তার মানে কি হবে, এর ভ্যালুটা ছোট হবে, তাই জন্য আমি লিখেছি কেসি লেস দ্যান কিউসি। তাই তো? তাহলে মনে করো আমি তোমাদের রিঅ্যাকশন কোশ্চেন পড়িয়েছিলাম, রিঅ্যাকশন কোশ্চেন পড়ানোর সময় আমি তোমাদের এরকম একটা বার গ্রাফ দিয়ে বুঝিয়েছিলাম যে এটা আমার কিউসি আর এটা হচ্ছে আমার কেসি। তাহলে কিউসিটা যদি কেসি এর থেকে ছোট হয়, কিউসিটা যদি কেসি এর থেকে ছোট হয়, তাহলে আমাকে এখন কি করতে হবে, আমার এইটার গাঢ়ত্ব বেশি হয়ে গেছে, তাহলে এইটার গাঢ়ত্ব আমাকে কমাতে হবে, অর্থাৎ আমার এ এর গাঢ়ত্ব বেশি হয়ে গেছে। এবার এ এর গাঢ়ত্বটা যদি আমি রিঅ্যাকশনে কমাই, তাহলেই আমি কেসি এর সঙ্গে সমান হতে পারবো, তাই তো? মানে বিক্রিয়াটাকে আবার আমি সাম্যাবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে পারবো। তাহলে তোমার এক্ষেত্রে এর গাঢ়ত্ব কমানোর উপায় কি, রিঅ্যাকশনটাকে আরো বেশি বেশি করে ফরওয়ার্ড ডিরেকশনে শিফট করতে হবে। কি বললাম বোঝা গেল? তাহলে আবার আমি একবার রিপিট করছি, কারণ ফার্স্ট একটাই আমাকে বারবার বলতে হবে, তারপরে এগুলো তোমরা অটোমেটিক্যালি বুঝতে পারবে, আমি কম বলবো। প্রথমে আমি কি বলেছি যে অ্যাডিশন অফ রিঅ্যাক্ট্যান্ট, মানে আমি রিঅ্যাক্ট্যান্ট অ্যাড করছি। এই পার্টিকুলার রিঅ্যাকশনটা ইকুইলিব্রিয়ামে ছিল এবং ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থায় থাকা অবস্থায় এই নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে Kc is equal to concentration of CeQ, concentration of DeQ by concentration of AeQ into concentration of BeQ। এটা আমরা লিখতে পেরেছি। এবার তুমি দেখো, আমি বলেছি এই বিক্রিয়াটা সাম্যাবস্থায় ছিল, এবার বাইরে থেকে আমি কিছু পরিমাণ এ, পার্টিকুলারলি এ বিক্রিয়কটা কিছু পরিমাণ বাইরে থেকে আমি অ্যাড করলাম, যোগ করলাম। তাহলে যে মুহূর্তে আমি বাইরে থেকে কিছু পরিমাণ এ অ্যাড করে দিচ্ছি, সেই মুহূর্তে আমার এর গাঢ়ত্বটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং এর গাঢ়ত্ব চেঞ্জ হওয়া মানে কি, বাকিগুলোও তো ইকুইলিব্রিয়াম থেকে ডিস্টার্ব হয়ে যাবে। তাই আমি দেখছি যখন আমার রিঅ্যাকশনটা ইকুইলিব্রিয়াম থেকে ডিস্টার্ব হয়ে গেল, তখন তো আমি আর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট লিখতে পারি না, তখন আমি কি লিখবো, রিঅ্যাকশন কোশেন্ট বা বিক্রিয়ার কোশেন্ট লিখবো। তাহলে আমি লিখলাম এ অ্যাড করার পরে রিঅ্যাকশনের কোশেন্টের ভ্যালুটা হয়ে গেল এইটা। ঠিক আছে? এবার মনে করো সাম্যাবস্থায় আমার এর গাঢ়ত্ব ছিল AeQ, এখন আমার এর গাঢ়ত্ব কত, A। তাহলে আমি কি বলতে পারবো, এইটা অবশ্যই এর থেকে বড়, কারণ এর মধ্যে কিছুটা এ অ্যাড করার ফলে এটা এসছে, তাই জন্য আমি বললাম কনসেন্ট্রেশন অফ এ ইজ গ্রেটার দ্যান কনসেন্ট্রেশন অফ AeQ। ওকে, এবার দেখো তাহলে কিউসি এর ক্ষেত্রে যে ডিনোমিনেটরে এ আছে, সেই এটা কেসি এর ক্ষেত্রে যে ডিনোমিনেটরে এ আছে তার থেকে বড়, অর্থাৎ এই যে ফ্র্যাকশনটা আমি পাচ্ছি, সেই ফ্র্যাকশনের ডিনোমিনেটর বা হরের মানটা বড়। তাহলে হরের মান বা ডিনোমিনেটরের মান যদি বড় হয়, ফ্র্যাকশনের ভ্যালু বেসিক্যালি কি হয়ে যায়, ছোট হয়ে যায়। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, কেসি ইজ লেস দ্যান কিউসি, তাই তো? তাহলে আমি কেসি ইজ লেস দ্যান কিউসি পেলাম। তাহলে এবার দেখো, আমার যদি কিউসিটা কেসি এর থেকে ছোট হয়, আমি তোমাদের বলেছিলাম রিঅ্যাকশনটা সম্মুখ দিকে যায়, মানে রিঅ্যাকশনটা সাম্যাবস্থায় ফিরে আসার জন্য সম্মুখ দিকে যায়। তোমরা বিক্রিয়া কোশেন্টের জায়গাটা একটু খুলে দেখো, সেখানে আমি এইভাবে বলেছিলাম যে যদি আমাদের কিউসিটা লেস দ্যান কেসি হয়, তাহলে রিঅ্যাকশনটা সবসময় সম্মুখ দিকে এগিয়ে যায়। এবার মনে করো আমি কোশেন্ট ফোশেন্ট ভুলে যাই, সমস্তটা ভুলে যাই, আমি এই জায়গাটা ক্লিন করছি। মনে করো আমি এবার শুধুমাত্র রিঅ্যাকশনটা লিখে সহজভাবে কোশ্চেন ফোশ্চেন না ভেবে শুধুমাত্র যদি পাতি বাংলায় বুঝতে চাই যে রিঅ্যাকশনটা কোন দিকে সরবে, রিঅ্যাকশনের এই দিকটা তো হচ্ছে আমার ফরওয়ার্ড, আর রিঅ্যাকশনের এই দিকটা হচ্ছে আমার ব্যাকওয়ার্ড, অর্থাৎ পশ্চাৎমুখী। তাহলে এবার রিঅ্যাকশনটা ইকুইলিব্রিয়ামে আছে, রিঅ্যাকশনটা সাম্যাবস্থায় আছে ধরে নাও। এবার তুমি কি করেছো, বাইরে থেকে এ অ্যাড করেছো। যে মুহূর্তে তুমি বাইরে থেকে এ অ্যাড করলে, একটা রিঅ্যাকশন ব্যালেন্স ছিল, এবার তুমি কি করলে, বাইরে থেকে এ অ্যাড করে দিয়েছো, মানে রিঅ্যাকট্যান্ট তুমি অ্যাড করেছো। তাহলে যে মুহূর্তে তুমি রিঅ্যাকট্যান্ট অ্যাড করেছো, ও কি করবে, যতটা তুমি রিঅ্যাকট্যান্ট অ্যাড করেছো সেটাকে আবার কমিয়ে আবার রিঅ্যাকশনটাকে ইকুইলিব্রিয়ামে নিয়ে আসার চেষ্টা করবে। কমাতে চাইবে কেন, কারণ ও তো একটা নির্দিষ্ট পরিমাণ এ নিয়ে সাম্যাবস্থায় এসে গেছিল, তুমি তো রিঅ্যাকশনটা ইকুইলিব্রিয়ামটাকে ডিস্টার্ব করে দিয়েছো এ যোগ করে। তাহলে তুমি যতটা এ যোগ করেছো, সেই এক্সট্রা এর পরিমাণটাকে আমাকে এখন কমাতে হবে, কমিয়ে আবার ইকুইলিব্রিয়ামে আসতে হবে, তাই তো? বা সেই এক্সট্রা এর পরিমাণটাকে আমাকে প্রশমিত করতে হবে, রিঅ্যাকশনের মধ্যে এমনভাবে ওটাকে মিলিয়ে মিশিয়ে নিতে হবে যাতে করে রিঅ্যাকশনটা আবার ইকুইলিব্রিয়ামে চলে আসে।
তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে যদি এর পরিমাণ কমাতে হয় রিয়াকশনটাকে ফরওয়ার্ডে পাঠাতে হবে। রিয়াকশনটা যত তুমি ফরওয়ার্ডে পাঠাবে তত তোমার এটা কি হবে, অ্যাবজর্ব হবে, এটা বিক্রিয়ায় অংশগ্রহণ করতে থাকবে, এর পরিমাণ কমতে থাকবে। অর্থাৎ কোনো একটা রিয়াকশন যখন ইকুইলিব্রিয়ামে আছে তখন যদি আমি বিক্রিয়ক বা মানে রিঅ্যাক্ট্যান্ট অ্যাড করি তাহলে বিক্রিয়াটা কোন দিকে সরে যাবে, সাম্যাবস্থাটাকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য বিক্রিয়াটা অবশ্যই কিন্তু রাইট হ্যান্ড সাইডে শিফট করে যাবে, মানে ডান দিকে সরে যাবে। অর্থাৎ সম্মুখ বিক্রিয়াটা বেশি বেশি করে হবে টু রিবিল্ড দ্য ইকুইলিব্রিয়াম এগেইন। কি বললাম বোঝা গেল? আবার বলছি, কোনো একটা রিয়াকশন যখন ইকুইলিব্রিয়ামে আছে তখন তুমি যদি সেই ইকুইলিব্রিয়ামে মানে রিঅ্যাক্ট্যান্ট অ্যাড করো বা বিক্রিয়ক অ্যাড করো বাইরে থেকে এক্সট্রা, তখন কি হবে, সেই রিয়াকশনটা নিজেকে বেশি বেশি করে রাইট হ্যান্ড সাইডে অথবা ফরওয়ার্ড ডিরেকশনে শিফট করিয়ে নেবে, যাতে করে আমাদের রিয়াকশন মানে ইকুইলিব্রিয়ামটা আবার করে পুনঃপ্রতিষ্ঠিত হয় বা রিবিল্ড হয়। কি বললাম বোঝা গেল? তাহলে দেয়ারফর আমি ইনফরমেশন কি লিখতে পারবো, সুতরাং the reaction will shift toward forward direction to rebuild the equilibrium। অর্থাৎ বাংলায় লিখলে বিক্রিয়ার সাম্যাবস্থায়, এইগুলো কিন্তু খাতায় লিখতে থাকবে। প্রথম পয়েন্ট অ্যাডিশন অফ রিঅ্যাক্ট্যান্ট, তার আন্ডারে চলছে বিক্রিয়ার সাম্যাবস্থায় বিক্রিয়ক যোগ করলে বিক্রিয়াটি ডান দিকে সরে যাবে। বিক্রিয়াটি ডান দিকে সরে যাবে। ক্লিয়ার? বোঝা গেল? বা সম্মুখ বিক্রিয়া বেশি বেশি করে হবে। হয়েছে? নেক্সট, দেখো এবার আমরা সেকেন্ড পয়েন্টে যাব, 2 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টে আমরা কি করব, অ্যাডিশন অফ প্রোডাক্ট, মানে বিক্রিয়ার সাম্যাবস্থায় বিক্রিয়াজাত পদার্থ যোগ করার প্রভাব। আগে আমি সিম্পলি বুঝে নিই, তারপরে আমি আবার কোশ্চেন দিয়ে বুঝবো। ঠিক আছে? আগে আমি সিম্পল বিষয়টা বুঝে নিই। মনে করো আমাদের রিঅ্যাকশন ছিল এইটা, a + b থেকে c + d। ওকে, এবার তুমি বাইরে থেকে কি অ্যাড করেছো, মনে করো তুমি বাইরে থেকে ডি অ্যাড করেছো অথবা সি অ্যাড করেছো, যা খুশি হোক তুমি বাইরে থেকে অ্যাড করেছো। অর্থাৎ তোমার রিঅ্যাকশনটা ইকুইলিব্রিয়ামে ছিল, রিঅ্যাকশনটাকে তুমি যখন রিঅ্যাকশনটা ইকুইলিব্রিয়ামে ছিল তুমি কি করলে, বাইরে থেকে একটা প্রোডাক্ট, দুটো প্রোডাক্ট আমাদের এই নির্দিষ্ট বিক্রিয়ায় আছে, 10টা থাকতে পারে, আমার কোনো ব্যাপার নেই, যে কোনো একটা প্রোডাক্ট মানে যে সাম্যাবস্থায় অংশগ্রহণ করে আছে দুটো প্রোডাক্ট, তার মধ্যে যে কোনো একটা প্রোডাক্ট তুমি বাইরে থেকে অ্যাড করলে। যে মুহূর্তে তুমি বাইরে থেকে এই ডিটাকে অ্যাড করলে সেই মুহূর্তে আমরা কি দেখতে পাবো, সেই মুহূর্তে আমরা দেখতে পাবো যে রিঅ্যাকশনটা সাম্যাবস্থাটা কিন্তু নষ্ট হয়ে যাবে, ডিস্ট্রয় হয়ে যাবে। তাহলে তখন রিঅ্যাকশনটা কি টেন্ডেন্সি দেখাবে অ্যাকর্ডিং টু লাসাদেলিয়ার প্রিন্সিপাল, সাম্যাবস্থা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, মানে ইকুইলিব্রিয়াম যদি কোনো কারণে ডিস্ট্রয়েড হয়, তাহলে ইকুইলিব্রিয়ামটাকে আবার রিফর্ম করার চেষ্টা করে, আবার পুনঃপ্রতিষ্ঠিত করার চেষ্টা করে, সেটাই রিঅ্যাকশনটা করবে। তাহলে দেখো আমার রিঅ্যাকশনে এখন ডি এর অ্যামাউন্ট বেড়ে গেছে, যার জন্য আমাদের রিঅ্যাকশনের ইকুইলিব্রিয়ামটা ডিস্টার্ব। তাহলে এবার কি করতে হবে, ডি এর অ্যামাউন্টটাকে কমাতে হবে, ডি এর অ্যামাউন্টটাকে রিঅ্যাকশনের মধ্যে অ্যাবজর্ব করাতে হবে। তাহলে সেক্ষেত্রে তোমাকে রিঅ্যাকশনটাকে কোন দিকে পাঠাতে হবে, রিঅ্যাকশনটাকে ব্যাকওয়ার্ডে পাঠাতে হবে। কারণ রিঅ্যাকশনটা যত তোমার ব্যাকওয়ার্ডে যাবে তত তোমার ডি আর সি রিঅ্যাক্ট করবে, অর্থাৎ তত তোমার এক্সট্রা ডি যেটা তুমি অ্যাড করেছিলে সেটা কিন্তু অ্যাবজর্ব হতে থাকবে, সেটা কিন্তু রিঅ্যাকশনের মধ্যে গৃহীত হতে থাকবে। এবং আমরা দেখবো ওইভাবে রিঅ্যাকশনটা ব্যাকওয়ার্ড হতে 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 বা লেফট হ্যান্ড সাইডে মানে বাঁ দিকে শিফট করতে 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 একটা সময় দেখবো আমি ইকুইলিব্রিয়ামটা আবার রিবিল্ড হয়েছে, মানে ইকুইলিব্রিয়ামটা আবার রিফর্ম করেছে, পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।
কি বললাম বোঝা গেল? তাহলে আবার বলছি, মনে করো এই রিঅ্যাকশনটা ইকুইলিব্রিয়ামে ছিল a প্লাস বি থেকে c প্লাস ডি। এবার তুমি কি করলে, ইকুইলিব্রিয়ামে থাকা অবস্থায় তুমি বাইরে থেকে ডি অ্যাড করলে, মানে একটা প্রোডাক্ট অ্যাড করলে। যে মুহূর্তে তুমি বাইরে থেকে ডি বা একটা প্রোডাক্ট অ্যাড করলে, সেই মুহূর্তে তুমি কি দেখতে পাচ্ছ, প্রোডাক্টের অ্যামাউন্ট বেড়ে গেল। প্রোডাক্টের অ্যামাউন্ট বেড়ে গেলে তোমার কি হবে, রিঅ্যাকশনের ইকুইলিব্রিয়ামটা ডিস্ট্রয়েড হয়ে যাবে। তাহলে এবার ইকুইলিব্রিয়ামটাকে আবার তৈরি করার জন্য তোমাকে তাহলে কি করতে হবে, এই যে এক্সট্রা ডিটাকে রিঅ্যাকশনের মধ্যে মিলে মিশে যেতে হবে। তাহলে এই এক্সট্রা ডিটা যদি রিঅ্যাকশনের মধ্যে আসতে চায়, তাহলে রিঅ্যাকশনটাকে কোন দিকে আসতে হবে, ব্যাক সাইডে আসতে হবে। অর্থাৎ এই ডি আর সি এর মধ্যে রিঅ্যাকশনটা বেড়ে যাবে, বেড়ে 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 তখন দেখা যাবে যে রিঅ্যাকশনটা আবার ইকুইলিব্রিয়ামে চলে আসবে। কি বললাম বোঝা গেল? তাহলে আমরা কোনো একটা রিঅ্যাকশন যদি ইকুইলিব্রিয়ামে থাকে, তার মধ্যে যদি প্রোডাক্ট বা বিক্রিয়াজাত পদার্থ অ্যাড করি, তাহলে রিঅ্যাকশনটা কোন দিকে শিফট করছে, তাহলে রিঅ্যাকশনটা শিফট করছে ব্যাকওয়ার্ড ডিরেকশন, অথবা রিঅ্যাকশনটা বাঁ দিকে সরে যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো দি রিঅ্যাকশন উইল শিফট টুয়ার্ডস ব্যাকওয়ার্ড ডিরেকশন। আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি, এই লেখাটা তোমরা আবার লিখবে এই হেডিং এর আন্ডারে, ব্যাকওয়ার্ড ডিরেকশন টু রিবিল্ড দ্য ইকুইলিব্রিয়াম। বিক্রিয়াটি বাঁ দিকে সরে যাবে, বিক্রিয়াটি বাঁ দিকে সরে যাবে অথবা পশ্চাৎমুখী হবে, বিপরীতমুখী হবে লিখে। আর আগেরটায় যারা বাংলায় লিখেছো তারা ডান দিকে সরে যাবে অথবা সম্মুখ দিকে সরে যাবে, এক করে নাও। ক্লিয়ার? বোঝা গেল? ক্লিন করছি। এবার আমরা কোশ্চেন দিয়ে বিষয়টাকে একটু বুঝবো। মুছে দিলাম। দেখো, মনে করো একটা রিঅ্যাকশন আমি লিখলাম a প্লাস বি থেকে c প্লাস ডি। তাহলে এটার ক্ষেত্রে আমার kc ইজ ইকুয়াল টু কি হবে, কনসেন্ট্রেশন অফ c eq ইনটু কনসেন্ট্রেশন অফ d eq বাই কনসেন্ট্রেশন অফ a eq ইনটু কনসেন্ট্রেশন অফ b eq। ক্লিয়ার? এবার তুমি কি করেছো, বাইরে থেকে ডি অ্যাড করেছো, তাই তো? তাহলে রিঅ্যাকশনের ইকুইলিব্রিয়ামটা ডিস্ট্রয়েড হয়ে গেল, ডিস্ট্রয়েড হয়ে গেল। তাহলে সেই ক্ষেত্রে আমি আর কেসি লিখতে পারবো না, তখন আমি লিখবো বিক্রিয়ার কোশেন্ট অর্থাৎ কিউসি। সেই ক্ষেত্রে আমি কি লিখবো, কনসেন্ট্রেশন অফ সি ইনটু কনসেন্ট্রেশন অফ ডি বাই কনসেন্ট্রেশন অফ এ ইনটু কনসেন্ট্রেশন অফ বি, তাই তো? তাহলে দেখো আমি এই জায়গায় নিশ্চয়ই এটা বলতে পারবো যে ডি ইকিউ ইজ লেস দ্যান কনসেন্ট্রেশন অফ ডি, কারণ আবার সেই একই রকম ভাবে রিঅ্যাকশনটা যখন ইকুইলিব্রিয়ামে ছিল তখন কনসেন্ট্রেশনটা কি ছিল, কনসেন্ট্রেশন অফ ডি এইটা ছিল। যখন রিঅ্যাকশনটা ইকুইলিব্রিয়ামে ছিল তখন কনসেন্ট্রেশন ডি এর ছিল এইটা। এবার তুমি কি করেছো, তার মধ্যে বাইরে থেকে খানিকটা ডি আরো অ্যাড করেছো। যখন তুমি খানিকটা ডি আরো অ্যাড করলে তখন কনসেন্ট্রেশনটা তোমার কি হয়ে গেল, এইটা। তাহলে এইটার মধ্যে তুমি ডি অ্যাড করার পর এইটা হয়েছে, তার মানে ডেফিনেটলি এই কনসেন্ট্রেশনটা ডি এর বেশি, তাহলে সেটা আমি লিখে দিলাম। এবার দেখো তাহলে এই যে আমাদের ভগ্নাংশটা, এই ভগ্নাংশের লবের মান মানে নিউমারেটরের মান এটার থেকে বড় হয়ে গেল। তাহলে যদি কোনো একটা ফ্র্যাকশনের লব বা নিউমারেটরের ভ্যালুটা বড় হয়, তাহলে ফ্র্যাকশনের ভ্যালুটা কি হয়ে যায়, বেড়ে যায়। অর্থাৎ সুতরাং আমি এক্ষেত্রে কি বলতে পারছি, এক্ষেত্রে আমি বলতে পারছি কেসি ইজ লেস দ্যান কিউসি, মানে তোমার এই রকম ব্যাপারটা ছিল। এটা হলো তোমার কিউসি, এটা হলো তোমার কেসি। তাহলে এবার যদি রিঅ্যাকশনটাকে রিবিল্ড করতে হয় এই কনসেপশন অনুযায়ী, দেখো তোমরা মনে করে দেখো, আমি বলেছিলাম তাহলে এবার রিঅ্যাকশনটাকে আমাকে কি করতে হবে, ব্যাকওয়ার্ড ডিরেকশন, অর্থাৎ এই দিকে আসতে হচ্ছে, মানে লেফট হ্যান্ড সাইডে অর্থাৎ ব্যাকওয়ার্ড ডিরেকশনে। তাহলে আমরা কিউসি দিয়েও এক্সপ্লেন করতে পারলাম, মানে বিক্রিয়ার কোশেন্টের কনসেপশন থেকেও এটা এক্সপ্লেন করতে পারলাম যে যখন আমরা কোনো একটা রিঅ্যাকশন মানে কোনো ইকুইলিব্রিয়ামে থাকা কোনো একটা রিঅ্যাকশনের মধ্যে আমরা বিক্রিয়াজাত পদার্থ বা প্রোডাক্ট অ্যাড করি, তখন রিঅ্যাকশনটার ইকুইলিব্রিয়ামটা তো নষ্ট হয়ে যায়। এবার রিঅ্যাকশনটা কি করে, সেই ইকুইলিব্রিয়ামটাকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য পশ্চাৎমুখী বিক্রিয়া বা বিপরীতমুখী বিক্রিয়া বা ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনটাকে বেশি বেশি করে করতে থাকে।
কি বললাম বোঝা গেল? তাহলে অ্যাকর্ডিং টু লাসাদালিয়ার প্রিন্সিপাল কোনো একটা রিয়াকশন যখন ইকুইলিব্রিয়ামে আছে, আমরা যদি বাইরে থেকে প্রোডাক্ট অ্যাড করি তাহলে রিয়াকশনটা কি হবে? ব্যাকওয়ার্ড ডিরেকশনে শিফট করে যায়। বোঝা গেল? তোমরা নোট ডাউন করে নিয়েছো? থার্ড পয়েন্ট, তিন নম্বর পয়েন্ট, রিমুভাল অফ রিঅ্যাক্ট্যান্ট, অর্থাৎ বিক্রিয়ার সাম্যাবস্থায় থেকে বিক্রিয়ক পদার্থ সরিয়ে নেওয়ার প্রভাব। বিক্রিয়ার সাম্যাবস্থা থেকে বিক্রিয়ক পদার্থ সরিয়ে নেওয়ার প্রভাব। কি বললাম বোঝা গেল? অর্থাৎ কোন একটা রিঅ্যাকশন ইকুইলিব্রিয়ামে আছে, এবার তুমি কি করবে? রিঅ্যাক্ট্যান্ট ওর মধ্যে থেকে সরিয়ে নেবে। এগুলো আমি আর কোশ্চেন দিয়ে এক্সপ্লেন করব না, এগুলোকে আমরা নর্মালি এক্সপ্লেন করব। ঠিক আছে, দেখো, আচ্ছা কোশ্চেন দিয়ে এক্সপ্লেন করে দেবো। এইটা হলো আমাদের রিঅ্যাকশনটা ইকুইলিব্রিয়ামে আছে, তাই তো? এবার তুমি কি করছো? এই রিঅ্যাকশন থেকে ধরো মনে করো খানিকটা, এতক্ষণ আমি একে নিয়ে যখন টানাটানি করছিলাম এখন একে নিয়েই করি। এবার তুমি কি করলে? খানিকটা এ এখান থেকে বের করে নেবে। তাহলে খানিকটা এ যদি তুমি এখান থেকে বের করে নাও, বা খানিকটা বিক্রিয়ক বা রিঅ্যাক্ট্যান্ট যদি তুমি ওখান থেকে সরিয়ে নাও, তাহলে তোমার ইকুইলিব্রিয়ামটা ডিস্টার্ব হয়ে যাবে, ইকুইলিব্রিয়ামটা তোমার নষ্ট হয়ে যাবে। এবার কি হবে? তাহলে তোমাকে ইকুইলিব্রিয়ামটা আবার তৈরি করতে হবে। তাহলে এবার তুমি কি করেছো? এ সরিয়ে নিয়েছো, অর্থাৎ তোমার এই জায়গাটায় তোমার একটা ডেফিসিয়েন্সি তৈরি হয়েছে। তাহলে তোমাকে কি করতে হবে? এই যে তুমি এটা সরিয়ে নিলে, তাহলে তোমাকে আরো খানিকটা পরিমাণ এ তৈরি করে দিতে হবে রিঅ্যাকশনটায়। যদি তুমি খানিকটা পরিমাণে এ তৈরি করে দিতে পারো, মানে যতটা এ তুমি সরিয়ে নিয়েছো ততটা এ যদি তুমি আবার তৈরি করে দিতে পারো, তাহলে রিঅ্যাকশনটা কি হবে? আবার ইকুইলিব্রিয়ামে চলে আসবে। তাহলে এই রিঅ্যাকশনটার মধ্যে তোমাকে যদি এ তৈরি করতে হয়, তাহলে রিঅ্যাকশনটাকে কোন দিকে আসতে হবে? রিঅ্যাকশনটাকে কিন্তু ব্যাকওয়ার্ড ডিরেকশনে আসতে হবে। তখন তোমাকে সি আর ডি রিঅ্যাক্ট করে এ আর বি তৈরির যে প্রসেসটা, সেই প্রসেসটাকে বাড়তে হবে, বেড়ে যেতে হবে। যদি সেই প্রসেসটা বেশি বেশি করে হয়, তখন দেখা যাবে যে তুমি যতটা এ সরিয়ে নিয়েছিলে সেই এটা ওরা আবার তৈরি করে দিয়েছে, তার মানে ইকুইলিব্রিয়ামটা আবার তৈরি হয়ে গেছে। অর্থাৎ তাহলে তুমি যখন একটা রিঅ্যাক্ট্যান্ট সরিয়ে নিচ্ছ বা বিক্রিয়ক পদার্থ তুমি যখন সরিয়ে নিচ্ছ, তখন রিঅ্যাকশনটা কোন দিকে সরে আসছে? রিঅ্যাকশনটা ব্যাকওয়ার্ড দিকে, অর্থাৎ বাঁ দিকে সরে আসছে। কি বললাম বোঝা গেল? সুতরাং ওয়ান্স এগেইন আমি এখানে লিখতে পারবো, দ্য রিঅ্যাকশন will shift towards left hand side, অথবা ব্র্যাকেটে লিখে দিলাম ব্যাকওয়ার্ড ডিরেকশন। হয়ে গেল? তাহলে যারা বাংলায় লিখবে তারা কি লিখবে? সুতরাং বিক্রিয়াটি বিপরীত মুখে বেশি পরিমাণে সংঘটিত হবে, বেশি পরিমাণে সংগঠিত হবে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে বেশি বেশি করে শিফট করবে। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট, এবার আমরা কি করব? আমরা কোশ্চেন দিয়ে বুঝবো, আগে আমি নরমালি দুটো বুঝে নিই। এবার আমরা কি করব? রিমুভাল অফ প্রোডাক্ট, রিমুভাল অফ প্রোডাক্ট। 4 নম্বর পয়েন্ট, বিক্রিয়াজাত পদার্থ সরিয়ে নেওয়ার প্রভাব। বিক্রিয়ার সাম্যাবস্থা থেকে বিক্রিয়াজাত পদার্থ সরিয়ে নেওয়ার প্রভাব। ক্লিয়ার? দেখো, মনে করো ওয়ান্স এগেইন সেই রিঅ্যাকশনটা দিয়েই আমি বুঝবো। a প্লাস বি থেকে আমার হলো কি? সি প্লাস ডি, তাই তো?
এবার আমরা কি করব, যে কোনো একটা রিঅ্যাক্টর প্রোডাক্টকে আমি সরিয়ে দেব, যে কোনো একটা বিক্রিয়াজাত পদার্থকে আমি সরিয়ে দেব। তাহলে তুমি কি করলে, এই রিঅ্যাকশনটা ইকুইলিব্রিয়ামে ছিল, তুমি কি করলে ডিটাকে সরিয়ে নিলে, ডিটাকে তুমি সরিয়ে দিয়েছো। তাহলে যখনই তুমি ডিটাকে সরিয়ে দেবে এর জায়গায় তো কিছুটা ফাঁকা স্থান তৈরি হবে, মানে ডি এর তো কিছুটা পরিমাণ কমবে। তাহলে এবার ডি এর কিছুটা পরিমাণ কমলে তোমার ইকুইলিব্রিয়ামটা ডিস্টার্ব হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, কারণ এতক্ষণ দুদিকে একটা ব্যালেন্স ছিল, তুমি এটাকে কমিয়ে দিয়েছো, তাহলে ব্যালেন্সটা তো নষ্ট হয়ে গেল। এবার তোমাকে কি করতে হবে, ইকুইলিব্রিয়ামটাকে আবার তৈরি করতে হবে। তাহলে এক্ষেত্রে ইকুইলিব্রিয়ামটা আবার তৈরি করার জন্য কি করতে হবে আমাকে, যতটা ডি তুমি সরিয়ে নিয়েছো সেই পরিমাণ ডি কে আবার তৈরি করতে হবে। তাহলে যতটা ডি তুমি সরিয়ে নিয়েছিলে সেই পরিমাণ ডি কে তোমার যদি আবার তৈরি করতে হয়, তাহলে রিঅ্যাকশনটা আমার কোন দিকে সরতে হবে, রিঅ্যাকশনটা কিন্তু আমার ফরওয়ার্ড ডিরেকশনে, অর্থাৎ সম্মুখ দিকে আরো এগিয়ে যেতে হবে, রিঅ্যাকশনটাকে আরো সম্মুখ দিকে এগিয়ে যেতে হবে। কি বললাম বোঝা গেল? অর্থাৎ যখন তুমি কোনো একটা রিঅ্যাকশন ইকুইলিব্রিয়ামে আছে এবং তার মধ্যে থেকে তুমি যখন প্রোডাক্টটাকে রিমুভ করছো, তখন কি করতে হবে, তখন আমাদের করতে হবে রিঅ্যাকশনটাকে ফরওয়ার্ড ডিরেকশনে আরো বেশি বেশি করে মুভ করতে হবে, যাতে করে আমাদের এই যে ডিটা সরিয়ে নেওয়ার যে এফেক্ট, সেই এফেক্টটা মিনিমাইজড হয়, সেই এফেক্টটা যাতে কমে যায়। কি বললাম বোঝা গেল? তাহলে সুতরাং তাহলে রিঅ্যাকশন উইল শিফট রাইট হ্যান্ড সাইড অথবা ফরওয়ার্ড ডিরেকশন, সম্মুখ দিকে বেশি পরিমাণে সংঘটিত হবে। বোঝা গেল? এবার আমরা কি করব, এবার আমরা খুব সিম্পলি কোশ্চেন দিয়ে বোঝার চেষ্টা করব। মানে আমি এই শুধু প্রোডাক্টটাই কোশ্চেন দিয়ে বোঝাচ্ছি, আশা করি তোমরা রিঅ্যাকট্যান্টটাও বুঝতে পারবে। ওকে, তো দেখো, মনে করো এই রিঅ্যাকশনটা আমার ইকুইলিব্রিয়ামে রয়েছে, তাহলে আমি কি লিখতে পারবো, কনসেন্ট্রেশন অফ সি কিউ, কনসেন্ট্রেশন অফ ডি কিউ বাই কনসেন্ট্রেশন অফ এ কিউ ইনটু কনসেন্ট্রেশন অফ বি কিউ। এবার কি হলো, তুমি কিছুটা পরিমাণ ডি সরিয়ে নিলে, রিঅ্যাকশন থেকে তুমি কিছু পরিমাণ ডি কে রিমুভ করলে, সরিয়ে নিলে। তাহলে যে মুহূর্তে তুমি রিঅ্যাকশন থেকে কিছু পরিমাণ ডি কে রিমুভ করবে বা সরিয়ে নেবে, সেই মুহূর্তে তোমার কি হবে, সেই মুহূর্তে তোমার এই ডি এর কনসেন্ট্রেশন কমে যাবে, অর্থাৎ রিঅ্যাকশনটাতে তখন তুমি আর কেসি বলতে পারছো না, তুমি বলছো কিউসি। তাই তো? এবার দেখো, এইটা আমার ইকুইলিব্রিয়ামে কনসেন্ট্রেশন ছিল, এবার তুমি কিছুটা ডি সরিয়ে নিয়েছো, তারপরে তোমার কনসেন্ট্রেশন হয়েছে এটা, তার মানে এটা তো কম, তুমি তো এখানে যা ছিল তার থেকে কমিয়ে নেওয়ার ফলে এটা হয়েছে। সুতরাং আমি এক্ষেত্রে কি বলতে পারবো, দেখো তো, ডি কিউ গ্রেটার দ্যান কনসেন্ট্রেশন অফ ডি, অর্থাৎ আমি কি দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে আমাদের কিউ এর ভ্যালুটা কমে গেল, মানে কিউসিটা কম হয়ে গেল। কেন বলো তো? কারণ এই যে নিউমারেটর বা লব এর মানটা ছোট, লবের মান যদি ছোট হয় কোনো একটা ফ্র্যাকশনের ভ্যালু কমে যায়, অর্থাৎ এক্ষেত্রে আমি কি বলতে পারছি, এক্ষেত্রে আমি বলতে পারছি কেসি ইজ গ্রেটার দ্যান কিউসি, সরি কেসি ইজ গ্রেটার দ্যান কিউসি। তাহলে আমি যদি বার গ্রাফটা আবার আঁকি, তোমরা মনে করে দেখো কিউসি আর কেসি এর গ্রাফটা কিরকম বলা ছিল, এইদিকে আমার কিউসি, এইদিকে আমার কেসি, তাহলে রিঅ্যাকশনটা কোন দিকে শিফট করছিল, সম্মুখ দিকে, ফরওয়ার্ড দিকে। দেখো এইমাত্রই আমি তোমাদের বললাম যে কোনো একটা রিঅ্যাকশন যখন ইকুইলিব্রিয়ামে থাকবে, তখন যদি আমরা সেখান থেকে প্রোডাক্টটাকে রিমুভ করি, তাহলে রিঅ্যাকশনটা কিন্তু অবশ্যই ফরওয়ার্ড ডিরেকশনে শিফট করে যাবে, যাতে করে ইকুইলিব্রিয়ামটা আবার তৈরি হয়ে যায়, ইকুইলিব্রিয়ামটা আবার রিফর্ম হয়। এবং এই সব কিছুই হবে অ্যাকর্ডিং টু লা সাদেলিয়ার প্রিন্সিপাল। লা সাদেলিয়ার প্রিন্সিপাল অনুযায়ী কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট, পরের টপিক ক্লিন করলাম। এটা আমাদের 5 নম্বর টপিক, এফেক্ট অফ চেঞ্জ of pressure at constant temperature, at
কনস্ট্যান্ট টেম্পারেচার। মানে স্থির উষ্ণতায় কোনো একটা বিক্রিয়ার ওপর, মানে কোনো একটা বিক্রিয়া যখন সাম্যাবস্থায় আছে তখন তুমি যদি প্রেসার মানে চাপটা চেঞ্জ করো তাহলে রিয়াকশনটা কিভাবে ইকুইলিব্রিয়ামটাকে সরিয়ে নেবে। তাহলে দেখো প্রথমত এই যে আমাদের এফেক্ট অফ চেঞ্জ অফ প্রেসার মানে চাপের পরিবর্তনের জন্য সাম্যাবস্থার পরিবর্তন হয় বা হবে, সেক্ষেত্রে সমস্ত রিয়াকশনের ক্ষেত্রে কিন্তু তুমি চাপের প্রভাবটা দেখতে পাবে না। তোমাকে যদি চাপ কোনো একটা বিক্রিয়ার সাম্যাবস্থার ওপর চাপের কোনো প্রভাব যদি দেখতে হয় তাহলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু দুটো কন্ডিশন থাকতে হবে, সেই নির্দিষ্ট বিক্রিয়াটাকে দুটো কন্ডিশন ফুলফিল করতে হবে। যদি সেই নির্দিষ্ট বিক্রিয়াটা দুটো কন্ডিশন ফুলফিল করা অবস্থায় থাকে তাহলেই একমাত্র কিন্তু সাম্যাবস্থায় চাপটা পরিবর্তিত হবে। নাও হোয়াট আর দ্য কন্ডিশনস? কন্ডিশনগুলো কি? প্রথম কন্ডিশন হচ্ছে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থগুলি বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থগুলিকে গ্যাসীয় হতে হবে। অর্থাৎ রিঅ্যাকট্যান্টস, এটা হচ্ছে কন্ডিশনস, রিঅ্যাকট্যান্টস and products must be gaseous. ওকে, আর 2 নম্বর কন্ডিশন আমাদের কি? ডেল এন, ডেল এনটা আমাদের অলওয়েজ নট ইকুয়াল টু 0 হতে হবে। ডেল এনটা কি আমি তোমাদের আগের ক্লাসে বলে দিয়েছিলাম। তাহলে এই ডেল এন এর ভ্যালুটা আমাদের অলওয়েজ নট ইকুয়াল টু 0 হতে হবে। কোনো কারণে যদি ডেল এন এর ভ্যালুটা ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে কিন্তু তোমার রিয়াকশনটার উপরে প্রেসারের কোনো এফেক্ট তুমি দেখতে পাবে না। এবার এই ব্যাপারটা আমি তোমাদের এক্সপ্লেন করব, তাহলেই তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হবে। ওকে, তাহলে আমাদের কোনো একটা রিয়াকশন যখন ইকুইলিব্রিয়ামে আছে অবশ্যই মাইন্ডেড অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, তখন সেই রিয়াকশনটার ক্ষেত্রে যদি তুমি প্রেসারের পরিবর্তন বা চাপের পরিবর্তন করো তাহলে সেক্ষেত্রে রিয়াকশনের ইকুইলিব্রিয়ামটা কিভাবে পরিবর্তিত হবে বা রিয়াকশনের ইকুইলিব্রিয়ামটা কিভাবে এফেক্টেড হবে সেটা, বা কারা এফেক্টেড হবে, কোন রিয়াকশনগুলো এফেক্টেড হবে, তার জন্য দুটো কন্ডিশন তোমাকে বলা আছে। প্রথমত হচ্ছে যদি বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ প্রত্যেকেই গ্যাসিয়াস হয়, মানে গ্যাসীয় বিক্রিয়ক এবং গ্যাসীয় বিক্রিয়াজাত পদার্থ থাকে, তাহলে চাপের প্রভাবটা খুব প্রমিনেন্ট হবে। চাপ পরিবর্তন করলে বিক্রিয়াটা খুব প্রমিনেন্টভাবে নিজেকে প্রমিনেন্টভাবে এফেক্টেড হতে দেখা যাবে রিয়াকশনটাকে, নাম্বার 1। নাম্বার 2, অলওয়েজ আমাদের এই ডেলেন মানে হচ্ছে গ্যাসীয় বিক্রিয়াজাত পদার্থের মোল সংখ্যা মাইনাস গ্যাসীয় বিক্রিয়ক পদার্থের মোল সংখ্যা, এই চেঞ্জটাকে অলওয়েজ নট ইকুয়াল টু 0 হতে হবে। যদি নট ইকুয়াল টু 0 হয় সেটা পজিটিভ নেগেটিভ যা খুশি হতে পারে ডেলেন, বাট 0 হলে হবে না, মানে দুটো ইকুয়াল হলে হবে না, 0 হলে হবে না। 0 যদি না হয় তাহলে তুমি চাপের প্রভাবটা দেখতে পাবে। তাহলে দুটো কন্ডিশন বোঝা গেল। প্রথমত হচ্ছে বিক্রিয়ক বিক্রিয়াজাত সবাই গ্যাসীয় হবে আর ডেলেনটা নট ইকুয়াল টু 0 হবে। ক্লিয়ার? এবার আমি চলে আসবো প্রেসার একবার বাড়ানোর প্রভাব কি, প্রেসার কমানোর প্রভাব কি। তাহলে এবার 5 এর আন্ডারে চাপ বৃদ্ধি বা ইনক্রিজ ইন প্রেসার, মানে রিয়াকশন ইকুইলিব্রিয়ামে আছে, তুমি চাপ বাড়াবে। ঠিক আছে? তাহলে দেখো, ধরো আমার একটা রিয়াকশন আমি কনসিডার করছি এইরকম, আমি এইটা দিয়েই বোঝাই, নাইট্রোজেন ব্র্যাকেটে G প্লাস 3 হাইড্রোজেন ব্র্যাকেটে G, রিভার্সিবল অ্যারো 2 NH3 ব্র্যাকেটে G। তাহলে প্রথমত আমি চাপ বৃদ্ধির প্রভাবটায় ঢোকার আগে প্রথমত আমি কি করব, দেখবো যে দুটো কন্ডিশন ফুলফিল হচ্ছে কি। দেখো এখানে রিঅ্যাকট্যান্ট নাইট্রোজেন হাইড্রোজেন অ্যামোনিয়া প্রত্যেকে গ্যাসিয়াস আছে, অর্থাৎ 1 নম্বর কন্ডিশন ফুলফিল। ঠিক আছে? এবং এক্ষেত্রে আমার ডেল এর ভ্যালুটা কত? ডেল এর ভ্যালু হচ্ছে 2 মাইনাস 1 প্লাস 3 দ্যাট ইজ ইকুয়াল টু -2। তার মানে ডেল এনটা আমাদের নট ইকুয়াল টু 0। তাহলে সেকেন্ড কন্ডিশনও আমাদের ফুলফিল।
এবার আমি চাপ বৃদ্ধি করব। দেখো আমরা গ্যাসের ক্ষেত্রে পড়েছি যে চাপ বৃদ্ধি করলে আয়তন কি হয়, হ্রাস পায়। অর্থাৎ কোনো একটা রিয়াকশনের ক্ষেত্রে তুমি যদি চাপটাকে বাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কি হবে, ওর তো ইকুইলিব্রিয়ামটা নষ্ট হয়ে যাবে। এবার তাহলে ওকে কি করতে হবে, এই যে তুমি চাপটাকে বাড়িয়েছো, এই চাপ বাড়ানোর প্রভাবটাকে ওকে প্রশমিত করতে হবে, নিউট্রালাইজ করতে হবে। এবার দেখো চাপ বাড়ানোর প্রভাবটাকে তুমি নিউট্রালাইজ করতে পারো কিভাবে, যদি তোমার আয়তন কমিয়ে দিতে পারো। মানে তুমি হয়তো একদিকে চাপ বাড়িয়েছো, অন্যদিকে আয়তন কমিয়ে দিয়েছো, তাহলে তো তোমার আলটিমেটলি কোনো পরিবর্তন হবে না। কি বললাম বোঝা গেল? মনে করো ধরো তুমি এতটা চাপ বাড়িয়েছো, তাহলে ঠিক সিমিলারলি এতটা আয়তন যদি তুমি আবার কমিয়ে দাও, তাহলে আলটিমেটলি কি দেখা যাবে, আমরা দেখতে পাবো যে চাপ বাড়ানোর প্রভাবটা নিউট্রালাইজ হয়ে গেল। ক্লিয়ার? আবার বলছি যে গ্যাসের ক্ষেত্রে কোথাও যদি মনে করো চাপ বাড়ানো হয়, তাহলে আমরা তো জানি যে আয়তনটা হ্রাস পাবে, কারণ গ্যাসের ক্ষেত্রে চাপ আর আয়তন ব্যস্তানুপাতিক, মানে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে কোনো একটা গ্যাসিয়াস রিঅ্যাকশনের ক্ষেত্রে তুমি যদি চাপ বাড়ানোর এফেক্টটাকে নিউট্রালাইজ করতে চাও, চাপ বাড়ানোর এফেক্টটাকে প্রশমিত করতে চাও, তাহলে সেই প্রশমিতটা তুমি কিভাবে করতে পারবে? প্রশমিতটা তুমি কিন্তু করতে পারবে আয়তনটাকে হ্রাস করিয়ে। কারণ চাপ বাড়ানোর প্রভাব শুধুমাত্র তখনই প্রশমিত হয় যখন আয়তন হ্রাস পায়। কি বললাম বোঝা গেল? অর্থাৎ তাহলে আমাদের দেখো, আমরা যদি এই রিঅ্যাকশনটার ক্ষেত্রে প্রেসারটা বাড়িয়ে দিই, প্রেসারটা যদি বাড়িয়ে দিই, তাহলে রিঅ্যাকশনটা কি হবে, এমন দিকে সরে যেতে চাইবে যেদিকে আয়তন কম আছে, তাই তো? কারণ চাপ বাড়ানোর প্রভাব আয়তন কমালেই প্রশমিত হতে পারে। এবার তুমি রিঅ্যাকশন দেখে বুঝবে কি করে যে আয়তন কোন দিকে বেশি কোন দিকে কম। আমি এই ব্লু লাইনটা মুছে দিলাম। তাহলে দেখো এদিকে আমার আয়তন আছে কত, 1 ভলিউম, হাইড্রোজেন আছে কত, 3 ভলিউম, এইখানে যেহেতু 1 আছে তাই 1 ভলিউম, 3 ভলিউম, আর এইদিকে আমার অ্যামোনিয়া কত আছে, 2 ভলিউম। তাহলে আমার প্রোডাক্টের টোটাল ভলিউম কত, 2, রিঅ্যাকট্যান্টের টোটাল ভলিউম কত, 4। এবার তাহলে তুমি যদি এই নির্দিষ্ট বিক্রিয়াটার ক্ষেত্রে চাপ বাড়িয়ে দাও, চাপ বাড়িয়ে দিলে রিঅ্যাকশন কোন দিকে সরে যায়, যেদিকে আয়তন কমছে। অর্থাৎ এই নির্দিষ্ট বিক্রিয়াটার ক্ষেত্রে তোমার রিঅ্যাকশনটা কোন দিকে সরে যাবে, এই নির্দিষ্ট বিক্রিয়াটার ক্ষেত্রে তোমার কিন্তু রিঅ্যাকশনটা ফরওয়ার্ড ডিরেকশনে শিফট করে যাবে, যেহেতু ফরওয়ার্ড ডিরেকশনে তোমার আয়তন কম আর তোমার এই দিকটা হচ্ছে আয়তন বেশি, ব্যাকওয়ার্ডে তোমার আয়তন বেশি। কি বললাম বোঝা গেল? সুতরাং আচ্ছা আমি এই একটা এক্সাম্পল দিলাম। তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে যদি আমার ডেল এনটা নেগেটিভ হয়, ডেল এন নেগেটিভ হওয়ার মানে কি, এখানে আমি লিখে দিচ্ছি ছোট করে ভলিউম অফ প্রোডাক্টস, বা আমি ভলিউম না লিখে নাম্বার অফ মোলস অফ প্রোডাক্টস ইজ লেস দ্যান number of moles of reactant। মানে প্রোডাক্টের নাম্বার অফ মোল যখন কম, রিঅ্যাকট্যান্টের নাম্বার অফ মোল যখন বেশি, তখনই তো আমার ডেল এনটা নেগেটিভ হয়। এবং আমি কি দেখলাম যে ডেল এনটা যদি আমাদের নেগেটিভ হয়, তাহলে প্রেসার ইনক্রিজ করলে অর্থাৎ চাপ বৃদ্ধি করলে রিঅ্যাকশন কি হবে, রিঅ্যাকশন উইল শিফট ফরওয়ার্ড, বা সম্মুখ দিকে রিঅ্যাকশন সরে যাবে, সেটা আমরা দেখে নিলাম। তাই তো? ক্লিয়ার হলো? তাহলে আমার এখানে ফান্ডাটা কি, চাপ বাড়ালে রিঅ্যাকশন এমন দিকে সরে যাবে যেদিকে আয়তন হ্রাস পাচ্ছে। ক্লিয়ার? দেখো এবার আমি অন্য একটা এক্সাম্পল দিয়ে চাপ বৃদ্ধিটাকে আবার বোঝাচ্ছি, এটা ক্লিন করছি। মনে করো আমি এইরকম একটা রিঅ্যাকশন লিখছি, H2 ব্র্যাকেটে G, H2 ব্র্যাকেটে G প্লাস I2 ব্র্যাকেটে G, রিভার্সিবল অ্যারো 2HI ব্র্যাকেটে G।
তাহলে এটার ক্ষেত্রে আমার ডেল এন কি হয়ে যাবে, সরি এটার ক্ষেত্রে হবে না, এটার ক্ষেত্রে ডেল এন এটা আচ্ছা এটার ক্ষেত্রে দেখে নাও, এটার ক্ষেত্রে আমার ডেল এন ইকুয়াল টু 0। তাহলে দেখো প্রথমত ফার্স্ট কন্ডিশন আমার কি, ফার্স্ট কন্ডিশন হচ্ছে প্রত্যেকে গ্যাসিয়াস আছে, ফুলফিলড, তাই তো। সেকেন্ড কন্ডিশন কি, ডেল এন নট ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে দেখো এই রিঅ্যাকশনটার ক্ষেত্রে আমার ডেল এনটা কত, 0। তাহলে এর ক্ষেত্রে কিন্তু চাপ বৃদ্ধি বা হ্রাস তুমি যাই করো কোনো প্রভাব কিন্তু তুমি রিঅ্যাকশনের ইকুইলিব্রিয়ামে দেখতে পাবে না। মানে এক্ষেত্রে তুমি চাপ বাড়িয়ে দাও বা চাপ কমিয়ে দাও, ইকুইলিব্রিয়ামটা কিন্তু এক জায়গাতেই থাকবে। কি বললাম বোঝা গেল? নেক্সট এবার আমরা একটা পজিটিভের এক্সাম্পল দেখব। পজিটিভের এক্সাম্পল, মনে করো N2O4 ব্র্যাকেটে G, সেখান থেকে হচ্ছে 2NO2 ব্র্যাকেটে G। তো এটার ক্ষেত্রে আমার ডেল এন ইজ ইকুয়াল টু কি, ডেল এন ইজ ইকুয়াল টু হচ্ছে 2 - 1 দ্যাট ইজ 1, অর্থাৎ পজিটিভ। তার মানে ডেল এনটা আমার এক্ষেত্রে নট ইকুয়াল টু 0, দুটো কন্ডিশনই ফুলফিলড, সবাই গ্যাসিয়াস এবং ডেল এন নট ইকুয়াল টু 0, দুটো কন্ডিশনই ফুলফিলড। এবার তাহলে আমাকে কি দেখতে হবে, দেখো এইদিকে আমার রিঅ্যাকট্যান্টের ভলিউম কত, 1 ভলিউম, এদিকে আমার প্রোডাক্টের ভলিউম কত, 2 ভলিউম। এবার মনে করো তুমি চাপ বাড়িয়ে দিলে, তাহলে চাপ বাড়িয়ে দিলে রিঅ্যাকশন কোন দিকে সরে যায়, যেদিকে আয়তন কম আছে সেই দিকে সরে যায়। তাহলে দেখো এদিকে আমার এই দিকে যদি যাই আমার আয়তন হচ্ছে 2 ভলিউম, আর আমি যদি এই দিকে আসি আমার আয়তন হচ্ছে 1 ভলিউম। এবার তাহলে তুমি যদি চাপ বাড়াও তাহলে রিঅ্যাকশনটা কোন দিকে সরে আসবে, রিঅ্যাকশনটা কিন্তু ব্যাকওয়ার্ড দিকে সরে আসবে। অর্থাৎ আমি যেটা দেখতে পেলাম যে যদি আমাদের ডেল এন ইজ ইকুয়াল টু পজিটিভ হয়, ডেল এন ইজ ইকুয়াল টু পজিটিভ মানে নাম্বার অফ মোলস of products greater than number of moles of reactants যদি হয় তাহলে আমার ডেল এনটা পজিটিভ হয়ে গেল। ডেল এন পজিটিভ হলে আমরা কি দেখতে পাবো, the reaction will shift towards লেফট হ্যান্ড সাইড অথবা বিপরীত মুখে রিঅ্যাকশনটা সরে যাবে। ক্লিয়ার? তাহলে ডেল এন পজিটিভ হলে চাপের প্রভাব কি রকম হবে, ডেল এন নেগেটিভ হলে চাপের প্রভাব কি রকম হবে, বোঝা গেল? আশা করি কোনো অসুবিধা নেই। নেক্সট এই জায়গাটা ক্লিন করছি। এবার আমরা চলে আসব 5B, অর্থাৎ চাপ ইনক্রিজ করেছি, এবার চাপ হ্রাসের প্রভাব মানে ডিক্রিজ অফ প্রেসার। ওয়ান্স এগেইন আমরা আবার ওই দুটো এক্সাম্পল দিয়ে বুঝবো, তাহলে ব্যাপারটা আমাদের ট্যালি করতে সুবিধা হবে। দেখো আবার আমি মনে করো ওই রিঅ্যাকশনটাই নিয়ে নিলাম, প্রথম যেটা দিয়ে বুঝিয়েছি, N2 plus 3H2 gives 2NH3। তাহলে এটার ক্ষেত্রে আমার ডেল এন ইজ ইকুয়াল টু কি, 2 - 1 + 3 দ্যাট ইজ ইকুয়াল টু -2 মানে নেগেটিভ, অর্থাৎ ডেল এন নট ইকুয়াল টু 0, তাই তো? তাহলে আমাদের দুটো কন্ডিশন ফুলফিল, প্রথমত হচ্ছে সবাই গ্যাসিয়াস, দ্বিতীয়ত হচ্ছে ডেল এন নট ইকুয়াল টু 0। এবার তাহলে আমাকে কি করতে হবে, এবার তাহলে আমাকে করতে হবে যে চাপ হ্রাসের প্রভাবটা কি। তাহলে সেক্ষেত্রে আমার এটার ভলিউম কত, 1 ভলিউম, এটার ভলিউম কত, 3 ভলিউম, এটার ভলিউম কত, 2 ভলিউম। তাহলে এইদিকে আমার টোটাল ভলিউম কত, 4 ভলিউম। এবার দেখো তুমি প্রেসার ডিক্রিজ করলে, তাহলে প্রেসার যদি তুমি ডিক্রিজ করো তাহলে রিঅ্যাকশনটা অটোমেটিক্যালি চাপ কমালে কোন দিকে সরে যাবে, যেদিকে আয়তন বাড়ছে সেদিকে সরে যাবে। অর্থাৎ এই বিক্রিয়াটার ক্ষেত্রেই আমি দেখেছিলাম যখন চাপ বাড়াচ্ছি তখন রিঅ্যাকশনটা ফরওয়ার্ডে সরে যাচ্ছে, তাই তো? তাহলে ঠিক সিমিলারলি এই রিঅ্যাকশনটার ক্ষেত্রে যখন আমি চাপ কমাবো তখন কি হবে, রিঅ্যাকশনটা এমন দিকে সরে যাবে যেদিকে আয়তন বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ রিঅ্যাকশনটা কিন্তু ব্যাকওয়ার্ড দিকে সরে আসবে। তাহলে দেয়ারফর যদি ডেল এন নেগেটিভ হয় প্রেসার ডিক্রিজ করার ক্ষেত্রে, তাহলে the reaction
will shift forward, very sorry, backward, মানে বিপরীত মুখে অথবা বাঁ দিকে, লেফট হ্যান্ড সাইড সরে আসবে। তাহলে ডেল এইচ এর ভ্যালু যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে আমি কি দেখলাম, চাপ হ্রাস করলে রিঅ্যাকশনটা বাঁ দিকে সরে আসছে। সমস্ত রিঅ্যাকশন তোমরা আরো দুটো চারটে এক্সাম্পল দেখে নেবে, সমস্ত রিঅ্যাকশন যেখানে ডেল এইচ নেগেটিভ সেখানে যদি তুমি প্রেসার ডিক্রিজ করাও তাহলে রিঅ্যাকশন সবসময় ব্যাকওয়ার্ডে সরে আসে। ওকে, ওয়ান্স এগেইন আমরা একটা ডেল এন পজিটিভ দিয়ে দেখে নিই। এটা ক্লিন করছি। যে এক্সাম্পলটা দেখলাম, মনে করো N2O4 ব্র্যাকেটে G 2NO2 ব্র্যাকেটে G, এটার ক্ষেত্রে আমার ডেল এন এর ভ্যালু কত, 1, মানে পজিটিভ, তাই তো? তাহলে দেখো এটার ক্ষেত্রে আমার কি আছে, এটার ক্ষেত্রে আছে আমার 1 ভলিউম রিঅ্যাক্ট্যান্ট 2 ভলিউম প্রোডাক্ট, তাই তো? তাহলে যদি তুমি এবার প্রেসারটাকে ডিক্রিজ করো, প্রেসার ডিক্রিজ করলে রিঅ্যাকশন কোন দিকে সরে, চাপ কমালে রিঅ্যাকশন কোন দিকে সরে, যেদিকে আয়তন বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই রিঅ্যাকশনটার ক্ষেত্রে আয়তন বৃদ্ধি পাচ্ছে কোন দিকে, ফরওয়ার্ড ডিরেকশনে। অর্থাৎ এই পার্টিকুলার রিঅ্যাকশনটার ক্ষেত্রে মানে যেখানে আমার ডেল এন এর ভ্যালু পজিটিভ সেখানে তোমার যদি তুমি রিঅ্যাকশনটাকে মানে প্রেসার যদি তুমি ডিক্রিজ করাও তাহলে রিঅ্যাকশনটা কোন দিকে সরে যাবে, রিঅ্যাকশনটা চলে যাবে ফরওয়ার্ড দিকে অথবা সম্মুখে। তুমি কিন্তু যে কোনো রিঅ্যাকশন যেখানে তোমার ডেল এন এর ভ্যালু পজিটিভ তুমি করে দেখো রিঅ্যাকশনটা কিন্তু সম্মুখেই সরে যাবে, মানে ফরওয়ার্ড ডিরেকশনেই শিফট করতে থাকে। ক্লিয়ার? বোঝা গেছে? নেক্সট, ছ নম্বর টপিক, effect of change of temperature। effect of change of temperature অর্থাৎ উষ্ণতা পরিবর্তনের প্রভাব। একটা রিঅ্যাকশন যখন ইকুইলিব্রিয়ামে আছে সেই রিঅ্যাকশনটার ক্ষেত্রে উষ্ণতা পরিবর্তনের প্রভাব কি এটা আমরা আলোচনা করব। ওকে, বোঝা গেল? নেক্সট দেখো, মনে করো, আচ্ছা তার আগে আমি টেম্পারেচার চেঞ্জের রেসপেক্টে আমরা রিঅ্যাকশনগুলোকে বেসিক্যালি দুভাগে ভাগ করি। আমি আগে ওটা তোমাদের একটু বলে নিই। একটা হচ্ছে আমাদের এক্সোথার্মিক রিঅ্যাকশন বা তাপদায়ী বিক্রিয়া, আরেকটা হচ্ছে আমাদের এন্ডোথার্মিক রিঅ্যাকশন বা তাপগ্রাহী বিক্রিয়া। তাহলে আমরা দু রকমের বিক্রিয়ার কথা জানি, একটা হচ্ছে আমাদের এক্সোথার্মিক রিঅ্যাকশন, আরেকটা হচ্ছে আমাদের এন্ডোথার্মিক রিঅ্যাকশন। ক্লিয়ার? তাহলে এই যে মনে করো এক্সোথার্মিক রিঅ্যাকশন এবং এন্ডোথার্মিক রিঅ্যাকশন, এই দুটোকে আমরা কিভাবে বলি? যে সমস্ত রিঅ্যাকশনে তাপ উৎপাদিত হয় তারা হচ্ছে এক্সোথার্মিক, যেসব ক্ষেত্রে হিট অ্যাবজর্ব হয় মানে তাপ গৃহীত হয় তারা হচ্ছে এন্ডোথার্মিক। এবার আমি তোমাদের দুটো ইনফরমেশন জাস্ট একটু দিয়ে রাখবো এই জায়গায়, যেহেতু আমার এখনো থার্মোডাইনামিক্সটা পড়ানো হয়নি, এই জায়গায় এই ইনফরমেশনটা তোমার একটু জাস্ট মনে রাখতে হবে। থার্মোডাইনামিক্স পড়ানোর সময় আমি এটাকে আরো মানে ভালো করে পুরোটাকে এক্সপ্লেন করবো। সেটা হচ্ছে এই এক্সোথার্মিক রিঅ্যাকশনের ক্ষেত্রে আমাদের ডেল এইচ এর মান হয় নেগেটিভ, আর এই এন্ডোথার্মিক রিঅ্যাকশনের ক্ষেত্রে আমাদের ডেল এইচ এর মান হয় পজিটিভ। এটা তোমরা একটু মুখস্থ করে রাখো। ডেল এইচ মানে হচ্ছে এনথ্যালপির পরিবর্তন। এনথ্যালপি এই টার্মটা তোমরা পাওনি আগে কোথাও, হয়তো এনথ্যালপির পরিবর্তন অথবা চেঞ্জ অফ এনথ্যালপি।
তাহলে এক্সোথার্মিক রিঅ্যাকশনের ক্ষেত্রে আমাদের এনথালপির পরিবর্তন বা চেঞ্জ অফ এনথালপিটা হবে নেগেটিভ। এন্ডোথার্মিক রিঅ্যাকশনের ক্ষেত্রে আমাদের এনথালপির পরিবর্তন বা চেঞ্জ অফ এনথালপিটা হবে কিন্তু পজিটিভ। কি বললাম বোঝা গেল? তাহলে এবার দেখো, আমি এই ইনফরমেশনটা তোমরা মাথায় রাখো, আমরা এবার এগোবো। মনে করো আমি এই রিঅ্যাকশনটা দিয়েই বোঝাচ্ছি, এটা দিয়েই আমি পুরোটা বোঝাবো। দেখো তোমাকে প্রশ্নটা, এই টেম্পারেচার এফেক্টের প্রশ্নটা কিভাবে থাকে? প্রশ্নটা থাকে তোমাকে এইরকম একটা কোয়েশ্চেন দিয়ে দিল, দিয়ে বলল যে এই বিক্রিয়াটার ক্ষেত্রে তোমার এনথালপির পরিবর্তন মানে ΔH এর মান হচ্ছে -22.4 কিলো ক্যালোরি। তোমাকে কিন্তু বলে দেবে না ওয়েদার দ্য রিঅ্যাকশন ইজ এক্সোথার্মিক অর এন্ডোথার্মিক, তার বদলে তোমাকে বলে দেবে, তার বদলে তোমাকে যেটা বলে দেবে সেটা হচ্ছে যে রিঅ্যাকশনটার, তাহলে তোমাদের এই ধরনের রিঅ্যাকশনগুলো মানে এই ধরনের প্রশ্নগুলো কিভাবে দেবে? রিঅ্যাকশনটা তোমাকে দিয়ে দেবে, দিয়ে বলবে যে এই রিঅ্যাকশনটার ক্ষেত্রে ΔH এর ভ্যালু হচ্ছে -22.4 কিলো ক্যালোরি। তোমাকে কিন্তু বলে দেবে না যে ওয়েদার দ্য রিঅ্যাকশন ইজ এক্সোথার্মিক অর এন্ডোথার্মিক, অর্থাৎ বিক্রিয়াটা তাপদায়ী না তাপগ্রাহী সেটা কিন্তু আলাদা করে উচ্চারণ করা থাকবে না। তোমাকে বলে দেবে যে রিঅ্যাকশনটার ক্ষেত্রে ΔH এর ভ্যালু -22.4 কিলো ক্যালোরি, উষ্ণতার প্রভাব আলোচনা। ঠিক আছে? এই যে কথাটা, এই কথাটার মধ্যে মানে এই যে আমাদের ইনফরমেশনটা দিয়ে দিয়েছে, এই ইনফরমেশনটা যদি তোমার এইভাবে লেখা থাকে তার মানে হচ্ছে এই ফরওয়ার্ড রিঅ্যাকশনটা এক্সোথার্মিক মানে তাপদায়ী, এবং এই ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনটা এন্ডোথার্মিক মানে তাপগ্রাহী। এটা তোমরা একটু ভালো করে বোঝো। ধরো কোনো একটা রিঅ্যাকশন এরকম ইকুইলিব্রিয়াম দেওয়া আছে, দিয়ে তার সঙ্গে পাশে লেখা আছে ΔH = -22.4 কিলো ক্যালোরি। তাহলে আমি একটু আগেই তোমাকে বললাম যে ΔH এর ভ্যালু যদি -22.4 কিলো ক্যালোরি হয়, মানে নেগেটিভ ভ্যালু যদি ΔH এর আমাদের হয়, তাহলে রিঅ্যাকশনটা আমাদের এক্সোথার্মিক হয়। তাহলে ঠিক সিমিলারলি এই বিক্রিয়াটা আমাদের একটা এক্সোথার্মিক বিক্রিয়া। ঠিক আছে? নিয়মটা হচ্ছে যদি কোনো উভমুখী বিক্রিয়ার বা যদি কোনো রিভার্সিবল রিঅ্যাকশনের ফরওয়ার্ড স্টেপটা এক্সোথার্মিক হয়, আবার বলছি যদি কোনো উভমুখী বিক্রিয়ার বা যদি কোনো রিভার্সিবল রিঅ্যাকশনের ফরওয়ার্ড স্টেপটা এক্সোথার্মিক হয়, তাহলে তার ব্যাকওয়ার্ডটা কিন্তু অলওয়েজ এন্ডোথার্মিক হবে। তাহলে তার ব্যাকওয়ার্ডটা কিন্তু অলওয়েজ এন্ডোথার্মিক হবে। কি বললাম বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? আবার বলছি যে কোনো একটা রিঅ্যাকশনের ক্ষেত্রে, উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে যদি তোমার এইরকম বিষয়টা বলা থাকে যে আমার একটা ইকুয়েশন দেওয়া আছে, সেটা ΔH হচ্ছে এইটা, তার মানে রিঅ্যাকশনটার সম্মুখ ধাপটা অর্থাৎ ফরওয়ার্ড স্টেপটা হচ্ছে এক্সোথার্মিক, তাহলে অটোমেটিক্যালি কোনো একটা রিঅ্যাকশনের ফরওয়ার্ড স্টেপ যদি এক্সোথার্মিক হয়, ব্যাকওয়ার্ডটা কিন্তু অলওয়েজ এন্ডোথার্মিক হবে। ক্লিয়ার? আশা করি কোনো সমস্যা নেই। এইবার দেখো, তাহলে ধরো আমার এই নির্দিষ্ট বিক্রিয়াটার ক্ষেত্রে টেম্পারেচার ইনক্রিজ করলাম, মানে উষ্ণতা বৃদ্ধি করলাম। যদি আমরা উষ্ণতা বৃদ্ধি করি, তাহলে উষ্ণতা বৃদ্ধি করলে রিঅ্যাকশনটা ইকুইলিব্রিয়ামে আছে, তুমি উষ্ণতা বৃদ্ধি করলে কি হলো? ইকুইলিব্রিয়ামটা ডিস্টার্ব হয়ে গেল, ইকুইলিব্রিয়ামটা ভেঙে গেল। তাহলে এবার তোমাকে কি করতে হবে? ইকুইলিব্রিয়ামটাকে রিবিল্ড করতে হবে, ইকুইলিব্রিয়ামটাকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। তাহলে ইকুইলিব্রিয়ামকে পুনঃপ্রতিষ্ঠিত করার বা রিবিল্ড করার তোমার উপায়টা কি হবে? দেখো, ধরো আমি টেম্পারেচার বাড়িয়ে দিয়েছি, তাহলে রিঅ্যাকশনটা তো সেই দিকে সরে যাবে যেই দিকটা ঠান্ডা, তাই তো? তাহলে আমি টেম্পারেচার তো অলরেডি আমি বাড়িয়েছি, মানে আমার টেম্পারেচার বাড়ানোর কথা ছিল না, কিন্তু টেম্পারেচারটা আমি বাড়িয়ে দিয়েছি। তাহলে রিঅ্যাকশনটার ইকুইলিব্রিয়াম ডিস্টার্ব হয়ে গেছে। এবার ইকুইলিব্রিয়ামটাকে আবার ফিরে আসতে হলে কি করতে হবে? রিঅ্যাকশনটাকে এমন একদিকে সরতে হবে যে দিকটা ঠান্ডা রয়েছে কম্পারেটিভলি। তাহলে দেখো, এবার এই রিঅ্যাকশনটা আমার একটা, এই রিঅ্যাকশনটা যেহেতু আমার এটা, তাহলে এটার ফরওয়ার্ড স্টেপটা এক্সোথার্মিক, ব্যাকওয়ার্ড স্টেপটা এন্ডোথার্মিক।
তাই তো? তাহলে ফরওয়ার্ড স্টেপটা এক্সোথার্মিক মানে কি? ফরওয়ার্ড স্টেপে তাপ উৎপন্ন হচ্ছে, অর্থাৎ ফরওয়ার্ডে গেলে ব্যাপারটা গরম হচ্ছে। আর ব্যাকওয়ার্ড স্টেপটা এন্ডোথার্মিক মানে কি? ব্যাকওয়ার্ডে এলে ব্যাপারটা ঠান্ডা হচ্ছে। তাহলে এই নির্দিষ্ট রিঅ্যাকশনের ক্ষেত্রে যদি তুমি টেম্পারেচার ইনক্রিজ করো, তাহলে দ্য রিঅ্যাকশন উইল শিফট ব্যাকওয়ার্ড। বোঝা গেল? তাহলে আমি কি বললাম, যে যখন তুমি টেম্পারেচার ইনক্রিজ করবে তখন রিঅ্যাকশনটা সবসময় কম্পারেটিভলি কোল্ড ডিরেকশনে শিফট করে আসবে। এই রিঅ্যাকশনটার ক্ষেত্রে ফরওয়ার্ড স্টেপটা এক্সোথার্মিক, অর্থাৎ ফরওয়ার্ড স্টেপে তোমার হিট প্রডিউসড হচ্ছে, মানে ফরওয়ার্ড স্টেপটা অনেক বেশি গরম। আর ব্যাকওয়ার্ড স্টেপটা হচ্ছে এন্ডোথার্মিক, অর্থাৎ ব্যাকওয়ার্ড স্টেপে হিট অ্যাবজর্ব হচ্ছে, অর্থাৎ ব্যাকওয়ার্ড স্টেপটা অনেক বেশি ঠান্ডা। তাহলে তুমি যদি টেম্পারেচার ইনক্রিজ করো ফার্দার, তাহলে রিঅ্যাকশন উইল শিফট টুয়ার্ডস ব্যাকওয়ার্ড স্টেপ, টুয়ার্ডস লেফট হ্যান্ড সাইড। কেন? কারণ লেফট হ্যান্ড সাইডটা ঠান্ডা হয়ে আছে। কি বললাম বোঝা গেল? তাহলে আমরা দেখো, আমি এই জায়গাটাকে কিভাবে, এই রিঅ্যাকশনটাকে তোমরা কিভাবে মনে রাখবে। ধরো মনে করো এক্সোথার্মিক, এক্সোথার্মিক রিঅ্যাকশনের ক্ষেত্রে তুমি যদি টেম্পারেচার ইনক্রিজ করো, টেম্পারেচার যদি তুমি ইনক্রিজ করো, তাহলে এক্সোথার্মিক মানে কি? সামনের দিকে তাপ উৎপন্ন হচ্ছে, তাহলে তুমি সেক্ষেত্রে টেম্পারেচার ইনক্রিজ করলে কি হবে? রিঅ্যাকশন উইল শিফট ব্যাকওয়ার্ড, যেটা আমার এটার ক্ষেত্রে হয়েছে, তাই তো? আর যদি আমি টেম্পারেচার ডিক্রিজ করি, মানে এই রিঅ্যাকশনটার ক্ষেত্রেই আমি টেম্পারেচার ডিক্রিজ করব, ঠিক আছে? তাহলে এই রিঅ্যাকশনটার ক্ষেত্রে যদি আমি টেম্পারেচারটা ডিক্রিজ করি, তাহলে রিঅ্যাকশনটা এমন একটা দিকে শিফট করবে যে দিকটা কম্পারেটিভলি গরম বেশি। তাহলে এক্ষেত্রে রিঅ্যাকশনটা কোন দিকে যাবে? ডেফিনেটলি ফরওয়ার্ডের দিকে যাবে, কারণ ফরওয়ার্ডটা এক্সোথার্মিক, ফরওয়ার্ডে তাপ উৎপন্ন হচ্ছে। সুতরাং টেম্পারেচার ডিক্রিজ করলে রিঅ্যাকশন উইল শিফট ফরওয়ার্ড, রিঅ্যাকশন উইল শিফট ফরওয়ার্ড। কি বললাম বোঝা গেল? ক্লিয়ার? কোনো অসুবিধা আছে? নেই? নেক্সট, ছয়ের বি। এবার মনে করো আমি কোনো একটা রিঅ্যাকশন সে ধরে নিলাম, যেটার ক্ষেত্রে আমার ডেল এইচ এর ভ্যালুটা হচ্ছে পজিটিভ। তাহলে কোনো রিঅ্যাকশনের ক্ষেত্রে যদি আমাদের ডেল এইচ পজিটিভ হয়, ডেল এইচ পজিটিভ হওয়ার মানে সেই রিঅ্যাকশনটা এন্ডোথার্মিক, অর্থাৎ সেই রিঅ্যাকশনটার ফরওয়ার্ডটা কিন্তু এন্ডোথার্মিক, তাহলে অটোমেটিক্যালি ব্যাকওয়ার্ডটা আমার কি হয়ে যাবে? এক্সোথার্মিক, তাই তো? আবার বলছি, রিঅ্যাকশনের ডেল এইচটা পজিটিভ বলা আছে, তার মানে রিঅ্যাকশনটা এন্ডোথার্মিক। অ্যাকচুয়ালি রিঅ্যাকশনের ফরওয়ার্ড স্টেপটা এন্ডোথার্মিক, আর তাহলে অটোমেটিক্যালি ব্যাকওয়ার্ডটা কি হয়ে যাবে? এক্সোথার্মিক। মানে ফরওয়ার্ড স্টেপটা যদি আমাদের তাপগ্রাহী হয়, ফরওয়ার্ড স্টেপটা যদি আমাদের তাপগ্রাহী হয়, তাহলে ব্যাকওয়ার্ড স্টেপটা আমাদের কি হয়ে যাবে? তাপদায়ী। কি বললাম বোঝা গেল? এবার মনে করো, তাহলে তোমাকে কি বলা হয়েছে? টেম্পারেচার ইনক্রিজ করলে, তুমি টেম্পারেচার ইনক্রিজ করলে রিঅ্যাকশনটা কোন দিকে সরে যাবে? যে দিকটা আমার বেশি ঠান্ডা রয়েছে, মানে যে দিকটা বেশি কম্পারেটিভলি কোল্ড, সেই দিকে সরে যাবে। তাহলে এই ডেফিনাইট রিঅ্যাকশনের ক্ষেত্রে তুমি দেখো সামনের দিকটা আমার এন্ডোথার্মিক, অর্থাৎ আমি কি বলতে পারছি? এটা আমার এন্ডোথার্মিক রিঅ্যাকশনের ক্ষেত্রে বলছি আমি, টেম্পারেচার ইনক্রিজ করলে রিঅ্যাকশন উইল শিফট টুয়ার্ডস forward, but towards reaction will shift in forward direction. Clear? ঠিক সিমিলারলি মনে করো এই রিঅ্যাকশনটার ক্ষেত্রে যদি আমি টেম্পারেচার ডিক্রিজ করি, মানে উষ্ণতা যদি কমাই,
তাহলে রিয়াকশনটা কোন দিকে সরে যাবে? যেদিকটা কম্প্যারেটিভলি গরম আছে, মানে যেদিকটা আমার তাপ উৎপাদিত হচ্ছে, এই রিয়াকশনটার ফরওয়ার্ডে তাপ গৃহীত হচ্ছে, তাহলে ব্যাকওয়ার্ডে তাপ উৎপাদিত হচ্ছে। তাহলে এই পার্টিকুলার রিয়াকশনটার ক্ষেত্রে আমি যদি টেম্পারেচার কমিয়ে দিই তাহলে রিয়াকশনটা কোন দিকে সরে যাবে? রিয়াকশন উইল শিফট ইন ব্যাকওয়ার্ড ডিরেকশন। রিয়াকশন উইল শিফট ইন ব্যাকওয়ার্ড ডিরেকশন। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে একটা রিয়াকশনের উপরে, রিয়াকশনের ইকুইলিব্রিয়ামের উপরে লা সাতেলিয়ার প্রিন্সিপাল অনুযায়ী টেম্পারেচারের এফেক্ট কি আমরা সেটা এক্সোথার্মিক এন্ডোথার্মিক রিয়াকশন বিশেষে, এক্সোথার্মিক এন্ডোথার্মিক রিয়াকশনের রেসপেক্টে এক্সপ্লেন করলাম। ক্লিয়ার? আজকের ক্লাস এই অবধি। আগামী ক্লাসে আমরা এই পার্টটা, এই টপিকটা শেষ করব, তার সঙ্গে নিউমেরিক্যাল প্রবলেম যদি কিছু ডাউটস থাকে সেগুলো নিয়ে আরও একবার আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।